সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এই চ্যাপ্টারের 108 পৃষ্ঠা আমরা 5.6 নিয়ে কথা বলবো। সো যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আমি অনেক ডিপলি কনসেপ্ট সব বোঝানোর ট্রাই করি। সো ভাইয়া চলো শুরু করি। এখন দেখো 5.6 কী বললাম, এটা আন্দাজে 5.6, ঠিক আছে, এটা হবে। এখন এইখানে দেখো ভাই কি বলছে, প্রশ্ন বলছে, আমাদেরকে উত্তর দিতে হবে। তো আমি উত্তরগুলো সুন্দর করে লিখে রাখছি, তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখো কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। তাহলে ভাইয়া এইখানে যে কোশ্চেনটা করছে একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। শুধু হচ্ছে এই উত্তরটা লেখাই বেসিক্যালি বড় কথা না ভাইয়া, তোমাকে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। তাহলে তোমাকে আগে চতুর্ভুজ বুঝতে হবে, তারপর ট্রাপিজিয়াম বুঝতে হবে। আর আগের ভিডিওগুলোতে ডিপলি বলছিলাম, এখনও বলি, চতুর্ভুজ হচ্ছে 4টা আবদ্ধ ক্ষেত্রফল, আর ট্রাপিজিয়াম হচ্ছে যার এক জোড়া বাহু কি সমান্তরাল। এখন দেখো ভাইয়া, তাহলে এটার অ্যান্সারটা আমরা কীভাবে দিতে পারি? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। দেখো ভাইয়া, এটা একটা চতুর্ভুজ ছিল, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, অর্থাৎ এইটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহুকে আমরা এক জোড়া বলি, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সো কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। ক্লিয়ার? সো প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ভাইয়া, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে। আশা করি বুঝতে পারছো তো ভাইয়া। ওকে, নেক্সট, কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে? তাহলে ভাইয়া তোমাকে ট্রাপিজিয়ামটা বুঝতে হবে আর সামান্তরিকটা বুঝতে হবে। ট্রাপিজিয়াম ছিল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাপিজিয়াম, আর সামান্তরিক কী ছিল ভাইয়া? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, ইভেন কোণগুলো সমকোণ নয়। তাহলে দেখো ভাইয়া, আমরা এটা অ্যান্সারটা কীভাবে দিতে পারি? ট্রাপিজিয়াম দুটির ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে। অর্থাৎ ভাইয়া, ট্রাপিজিয়ামের দুই জোড়া, আমরা কিন্তু জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাট কোনো ট্রাপিজিয়ামের যদি দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে সেটা হচ্ছে কি সামান্তরিক হবে, হলে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে। ঠিক আছে, স্ক্রিনশটটা লিখে নেও। এখন তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যে ভাইয়া, এই যে ট্রাপিজিয়ামটা ছিল, হ্যাঁ, এই যে ট্রাপিজিয়ামটা ছিল, বা এইখানে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করছিলাম, যাই হোক এটাই দেখাই। এই যে ট্রাপিজিয়াম ছিল, এই ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলা যদি সমান হইতো, ধরো ভাই এইটা যদি আর একটু বড় হইতো, হ্যাঁ, এটা যদি আর একটা বড় হইতো, মানে এটা সমান হইতো, এবং সমান্তরাল তো আছেই, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হলে এটাও যদি ভাইয়া কি এই বাহুগুলো সমান হইতো, হ্যাঁ, এবং সমান্তরাল হইতো, তাহলে এটা সামান্তরিক হয়ে যেত। সো এই শর্তের জন্যই ট্রাপিজিয়াম বেসিক্যালি সামান্তরিক হবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে লিখে নিবা। অ্যান্ড দেন ভাইয়া দেখো, কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক আয়ত হবে? তাহলে ভাইয়া এটা কি হবে? একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সামান্তরিক আয়ত হবে। অর্থাৎ ভাইয়া আমরা কি জানতাম যে সামান্তরিকের কোনো কোণই সমকোণ না, বাট এইখানে একটা সামান্তরিক অঙ্কন করছিলাম ভাইয়া, দেখো এটা হচ্ছে সামান্তরিকের একটি কোণ যদি কি হয় ভাইয়া, সমকোণ হয়, অর্থাৎ এইটা যদি এই দিকে উঠে যায়, অর্থাৎ লম্ব বরাবর উঠে যায়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। আর এই কোণটা 90 ডিগ্রি হলে এইটা এদিকে আসবে, এইটা এদিকে আসবে, তার মানে এই কি বলছিল আমাদের, তখন এটা আয়ত হয়ে যেত। বুঝতে পারছো তো ভাইয়া? মানে এটা এদিক হইলে এখানে কমে যেত, এইখানেও তো আয়ত হয়ে যেত। ঠিক আছে, আয়তর তো হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সবগুলো কোণ 90 ডিগ্রি, তখন এটা 90 ডিগ্রি হইতো, এটা 90 ডিগ্রি হইতো, এটা 90 ডিগ্রি হইতো। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলেই সেটা আয়ত হয়ে যেত। ঠিক আছে, এরপর কি বলছে ভাইয়া 4 নম্বরে কোশ্চেনটা দেখি, কি বৈশিষ্ট্যের কারণে সামান্তরিক রম্বস হবে? তাহলে ভাইয়া দেখো, সামান্তরিকের, আমরা কোথায় ছিলাম, এইখানে, ওকে, সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হলে সামান্তরিক রম্বস হবে। তাহলে ভাইয়া সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো সমান হলে সামান্তরিক রম্বস হবে। তাহলে এই তো ভাইয়া দেখো একটা সামান্তরিক ছিল, এই সন্নিহিত বাহু কোনটা হবে? এটার সন্নিহিত বাহু এটা, এটার সন্নিহিত বাহু এটা। যদি সামান্তরিকের সন্নিহিত বাহুদের সমান হয়, অর্থাৎ এই বাহুটার সমান যদি এই বাহুটা হইতো, দেন এটা কি হয়ে যেত ভাইয়া, রম্বস হয়ে যেত। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে, বর্গ কি একটি রম্বস? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। ভাইয়া এই যুক্তিটা আমরা কীভাবে দেব? বর্গ একটি রম্বস হবে যদি তার কোনো কোণই সমান না হয়। অর্থাৎ ভাইয়া আমরা জানি বর্গের 4টা কোণ সমকোণ। ভাইয়া এই যে একটা বর্গ, দেখো ভাইয়া এই যে একটা বর্গ, এর 4টা কোণই ভাইয়া কি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। যদি এই বর্গের কোনো কোণই সমকোণ না হয়, অর্থাৎ 90 ডিগ্রি না হয়, তাহলে সেটা ভাইয়া এই রম্বস হয়ে যেত। অর্থাৎ এটা এই দিকে যাইতো, এটা এই দিকে যাইতো, এটা এইদিকে যাইতো, এটা এইদিকে যাইতো, এটাও তো বর্গ হয়ে গেলো, অর্থাৎ
একটা বর্গের যদি কোনো সমকোণ না হয়, অর্থাৎ এই যে এরকম আঁকতে হবে। তো এই বর্গটা তোমাকে আঁকায় দেখাইছিলাম, এই যে এটা ছিল বর্গ, হ্যাঁ। কিন্তু আমরা যদি হচ্ছে এই কোণটাকে 90 ডিগ্রি না এঁকে এইভাবে আঁকি, তাহলে সেটা কী হয়ে যাবে, রম্বস হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি ভাইয়া। তো দেখো, বর্গের একটি কোণ রম্বস হবে যদি তার কোনো কোণই সমান না হয়। সুন্দর করে লিখে নিবা। তারপর 6 নম্বর আমার কী কোশ্চেন করছে, বা 5 নম্বরে 1 2 3 4 5 বর্গকে একটি রম্বস, তোমার সরি এটাই তো বুঝাইলাম তোমাকে, সরি। কী বৈশিষ্ট্যের কারণে আয়তবর্গ হবে? তার মানে আয়তবর্গ হইতে আমাদের কী করতে হবে ভাইয়া, আয়তের সন্নিহিত বাহুগুলো সমান হলে বর্গ হয়ে যাবে। অর্থাৎ ভাইয়া এই যে এটা একটা আয়ত ছিল, হ্যাঁ, এর সন্নিহিত বাহুদ্বয়, এটা সন্নিহিত বাহু এটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এটা সমান যদি এটা হয়ে যেত, এইটার সমান যদি এটা হয়ে যেত, তাহলে কী হয়ে যেত ভাইয়া, সেটা বর্গ হয়ে যেত, অর্থাৎ এটার মধ্যে দেখতে হইতো। শর্তটা বুঝতে পারছো তো? আয়তের সন্নিহিত বাহুগুলো সমান হলে বর্গ হবে। ওকে, তারপর কি বলছে, বর্গের একটি সামান্তরিক, বর্গকে একটি সামান্তরিক তোমাকে কোশ্চেন করছে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তিতে বলছে বর্গকে একটি সামান্তরিক। দেখো ভাইয়া, তাহলে আমার অ্যান্সারটা কী হবে, বর্গকে সামান্তরিক বলা যায় কারণ বর্গের মতো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। ভাই একটু বুঝো, বর্গকে আমরা সামান্তরিক বলতে পারি, হ্যাঁ, কারণ বর্গের মতো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। দেখো ভাইয়া, বর্গকে আমরা সামান্তরিক কোন শর্ত সাপেক্ষে বলতে পারি, কারণ সামান্তরিকের ক্ষেত্রে কী ছিল ভাইয়া, হ্যাঁ, প্রত্যেকটা বাহু কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু সমান্তরাল ছিল এরকম বর্গের ভাইয়া দেখো, এই বাহুর বিপরীত বাহু এটাও সমান্তরাল, এই বাহুর বিপরীত বাহু এটাও দুইটা পরস্পর সমান্তরাল। সো আমরা বর্গকে কী বলতে পারি, সামান্তরিক বলতে পারি কোন যুক্তি সাপেক্ষে, এই একটা যুক্তি সাপেক্ষে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। সো এটা লিখে রাখছি, সুন্দর করে তোমরা লিখে রাখবা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। ক্লিয়ার? তারপর নেক্সট লাস্ট কোশ্চেন কী বলছে, সামান্তরিককে একটি ট্রাপোজিয়াম তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। দেখো ভাইয়া, সামান্তরিক একটি ট্রাপোজিয়াম কারণ ট্রাপোজিয়ামের মতো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। কীভাবে বললাম, সামান্তরিক একটি ট্রাপোজিয়াম কারণ আমরা জানি ট্রাপোজিয়ামের মতো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপোজিয়ামের সূত্রে কী ছিল ভাইয়া, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল ছিল। সামান্তরিকেরও কি ভাইয়া, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এইটার বিপরীত বাহু এটা, দুইটা সমান্তরাল, আবার এইটার বিপরীত বাহু এটাও, এই দুটো সমান্তরাল। তাহলে আমরা একজোড়া বিপরীত বাহু সমান্তরাল চিন্তা করে সামান্তরিকের ট্রাপোজিয়াম কী করতে পারি ভাই, বলতে পারি। আশা করি বুঝতে পারছো। সো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে লিখে রাখবা। এর পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাই, 109 পৃষ্ঠা দেখি ভাই কী বলছে। দেখো, নিচে প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। এই যে এখানে আমাদের কিছু নাম দেওয়া আছে, সো এগুলো ব্যবহার করে আমাদের কী করতে হবে, শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে ভাইয়া। দেখো, 4টি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ আকৃতিকে আমরা চতুর্ভুজ বলে, এটা আমরা আগেই বলছি যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটা আশা করি বুঝতে পারছো। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে ভাইয়া তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই জানো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদেরকে আমরা ট্রাপোজিয়াম বলি। সো ট্রাপোজিয়াম, এখন ট্রাপোজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে ভাইয়া ট্রাপোজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, কিন্তু 2টা জোড়াই যদি সমান্তরাল হয়ে যায় সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখে আসছি এই ছক থেকেও, হ্যাঁ, এখান থেকে কিন্তু দেখে আসছি। ঠিক আছে, এরপরে দেখো, আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা আয়ত হয়ে যাবে। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা কী হয়ে যাবে, আয়ত হয়ে যাবে। আয়তের সন্নিহিত বাহু সমান হলে সেটা আমরা বর্গ বলতে পারি, সেটা কি হবে, বর্গ পাবো। যদি আয়তর সন্নিহিত বাহু সমান হয় সেটা আমরা কী পাবো ভাইয়া, বর্গ পাবো। তারপর কি, অন্যদিকে সন্নিহিত বাহু সমান হলে সেটি রম্বস হবে, অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হলে সেটা কী হবে, রম্বস হবে। এবং ড্যাশ এর একটি কোণ সমকোণ হলে বর্গ হবে। আমরা জানি ভাই রম্বসের একটা কোণ সমান হলে কি হয়ে যাবে, বর্গ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো। আর এইখানে আমি জাস্ট বললাম, এখানে কিন্তু তোমাদেরকে ডিপলি বোঝানো হয়েছে, হ্যাঁ। আশা করি যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি এই ছক তোমাদের কাছে ব্যাপার না। সো ভাই আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো, পরবর্তীতে ভাই আমরা এইখান থেকে শুরু করব। সো যারা আমার চ্যানেল নতুন ছিলা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও করা উৎসাহ বাড়ে। আর লাইক কমেন্ট তো করবাই, কমেন্ট করে বলবা আসলে বেসিক্যালি বুঝতে পারছো কি না। সো ভিডিওটা এই পর্যন্ত রাখি, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।